ওকে, তাইলে ম্যাথটা হচ্ছে কি যে একটা বস্তু কণা তার গতিপথের শেষ সেকেন্ডে মোট মোট দূরত্বের অর্ধেক পথ গেছে, তাইলে তার হচ্ছে সরণ আর সময় নির্ণয় করো। এখন দেখো ব্যাপারটা যে এখানে কিন্তু কোনো ধরনের মান নাই। যেমন ধর আমি তোমাকে কিন্তু বলি নাই যে সে 5 সেকেন্ড গতিশীল ছিল, বলি নাই তার সরণ এত হয়েছে, অথবা এক্সেলারেশনও দেয়া নাই, এবং কি দেয়া নাই তোমার হচ্ছে মানে কোনো কিছুই কিন্তু এখানে প্রোভাইডেড না। ঠিক আছে, ভ্যালু কিছু নাই, খালি এতটুকু বলা আছে যে সে শেষ সেকেন্ডটায় অর্ধেক পথ গেছে। ওকে, জাস্ট এতটুকু বলা আছে, বাকি কোনো ইনফরমেশন নেই। যখন তোমার ইনফরমেশন না থাকে বা ইনফরমেশনের ঘাটতি থাকে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা সূত্র নিয়ে কাজ করার ট্রাই করব। ঠিক আছে, যখন ইনফরমেশনের ঘাটতি থাকে তখন আমরা কি নিয়ে কাজ করার ট্রাই করব? সূত্র নিয়ে। তো যদি আমি সূত্রের কথা বলি, এখানে আমার কি কি সূত্র লাগবে? তো প্রথমত আমার এখানে আছে শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক পথ গেছে। তাহলে আমি আচ্ছা ধরে নেই যে প্রথমে ধরি হচ্ছে যে তোমার যত সময় লাগে সময়টা টি, কারণ আমার সূত্র কথা কিন্তু টি এর প্রয়োজন আছে, ত্বরণেরও প্রয়োজন আছে, ধরে নেই হচ্ছে ত্বরণ হচ্ছে আমার এ, এবং ধরে নেই আমার যে মোট সরণ সেটা হচ্ছে এস। এখন বুঝো, ধরো মানে সাপোজ, আমি জানি না যে আসলে সময়টা কতক্ষণ লাগতেছে, ধরো আমার সময় লাগছে 8 সেকেন্ড। তাহলে আমাকে কি বলছে? বলছে যে শেষ সেকেন্ডে মানে কি 8তম সেকেন্ডে সে কি করছে? মোট দূরত্বের অর্ধেক পথ গেছে। যদি 8 সেকেন্ড সে গতিশীল থাকে, তার মানে কি সর্বশেষ যে সেকেন্ডটা, মানে যে 8তম যে সেকেন্ডটা ছিল, সেটাতে সে কি করছে? টোটাল ডিস্টেন্সের অর্ধেক পথ গেছে। তাহলে এখানে কি আমার তম মানে এসটিএইচ এর ফর্মুলাটা লাগবে না? এটা তো জানি, মানে হচ্ছে টি তম সেকেন্ডে কতটুকু গতিশীল হয়েছে। তাহলে যদি মোট সময় হয় টি, তাহলে টি তম সেকেন্ডে সরণ, এই ফর্মুলাটা লাগবে। তাহলে এসটিএসটা কি হবে? এসটিএসটা হবে হচ্ছে ইউ প্লাস কি জানি, আমিও তো ফর্মুলা ভুলে গেছি, এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, রাইট? নাকি হাফ আছে সামনে? হাফ আছে। ঠিক আছে, ফর্মুলাটা ভুলে গেছি। হুম, ইউ প্লাস কি বললো বুঝলাম না আমি। না, এখন তুমি যদি এন তম সেকেন্ড ধরো, তাহলে টু এন মাইনাস ওয়ান। আমি এখানে কি তম সেকেন্ড ধরছি? টি তম, তাইলে টু টি মাইনাস ওয়ান। মানে টি এর যত মান, যদি এটা হতো 5তম সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 5 বসাইতাম। তুমি যেটা ধরতে যাচ্ছ আর কি। আর এখানে আমরা কি বলছি আবারও বলি, যে মোট সময়টা ধরে নিচ্ছি টি, আর আমার প্রশ্নে কি বলছে? শেষ সেকেন্ডে, মানে যেটা সর্বশেষ সেকেন্ড, যদি ধরো সময় টোটাল সময়টা আমার 8 সেকেন্ড হইতো, তাহলে 8তম সেকেন্ড, তাহলে যদি মোট সময় হয় টি, তাহলে টি তম সেকেন্ড। এবং টি তম সেকেন্ডের সরণের ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এখানে হাফ আছে কি? আমি কিন্তু এটা ভুলে গেছি, একটু দেখে আমাকে একটু বইলো যদি ভুল হয় আর কি, মেবি শিওর না, আমি ভুলে গেছি। তো এটা গেল আমার কি ফর্মুলাটা। এখন একটা জিনিস বুঝো, আমার যখনই দেখবা যে ইনফরমেশনের ঘাটতি আছে, ঠিক আছে, এবং তোমাকে হচ্ছে কোনো একটা ইকুয়েশন বানায় বা এরকম করে কাজ করতে হবে, যখন তোমার আদিবেগ নিয়ে কোনো কথা না থাকে, যেমন এই প্রশ্নে আদিবেগ নিয়ে কথা ছিল না, আমরা এই জন্য কি করব? ইউটাকে জিরো ধরে নেব, কারণ এছাড়া উপায় নাই। কারণ আদিবেগ যদি থাকতো তাহলে বলা হতো, বুঝতে পারছি, যদি এখানে আদিবেগ থাকতো তাহলে বলা হতো, যেহেতু আদিবেগ বলা নাই, so আমি কি ধরে নিব? ইউ ইকুয়ালস টু জিরো ধরে নিব। ওকে, এই ধরনের ম্যাথগুলা, তো এই ধরনের কিছু ঝামেলা থাকে। তুমি ইউ নিয়ে বসে থাকবা, কিন্তু আসলে ইউটা এখানে জিরো। তাহলে ইউ যদি হয় আমার 0 মিটার পার সেকেন্ড, তাহলে আমার এসটিএইচ এর ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলা দাঁড়ায় হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। ফর্মুলা তো না, মানে হচ্ছে আমার ইউটা আর কি, প্রোভাইডেড অনুযায়ী যেটা থাকে সেটা। এখন আমাকে কি বলছে? শেষ সেকেন্ডে সে কি করে? মোট দূরত্বের, যদি আমার মোট দূরত্ব বা মোট সরণ হয় এস, তাহলে এস টি এসটা কি হবে? এস বাই টু হবে না? এটাতে কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারণ প্রশ্নে কি বলছে? মোট দূরত্বে অর্ধেক সরণ যায়, তাহলে যদি মোট সরণ হয় এস, তাহলে আমার এস টি এসটা কি হবে? এস বাই টু হবে। আচ্ছা, এস এর ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, রাইট? আশা করি এটা আমরা সবাই জানি, 9-10 থেকে পড়ে আসতেছি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, এখান থেকে হাফ, এখান থেকে হাফ চলে গেল। যেহেতু আমার ইউ ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছি আমার আলো মানে ইওর সুবিধার্থে, কারণ আমার ইনফরমেশনের ঘাটতি আছে, সো এটা কি হয়ে গেছে? এটা জিরো। তাহলে আমার থাকে কি? বামে থাকে হচ্ছে হাফ এ টি স্কোয়ার, ডানে থাকে হচ্ছে এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এ এ কাটা, সো যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি আসে? টি স্কোয়ার ইকুয়ালস টু 40 - 2। দেখো আমার এখন, সরি, হ্যাঁ, তা টি স্কোয়ার ইকুয়ালস টু 40 - 2, সো আমার টি স্কোয়ার মাইনাস 40 + 2 = 0। এটা হচ্ছে আমার, আমি একটা টি এর দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে টি এর মানটা বের করা যাবে না? দেখো তো ক্যালকুলেটর বসায় টি এর মানটা কি হয়।
অথবা আমরা যদি যে 9 এর যে দ্বিঘাতের সূত্র শিখছিলাম সেটা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 × AC ডিভাইডেড বাই 2a। তো এখান থেকে আমরা বের করতে পারি এটা আসলে হচ্ছে তোমার 2 প্লাস মাইনাস রুট 2। ওকে, টি এর মান আসে 2 প্লাস মাইনাস রুট 2, মানে টি এর এখানে দুইটা মান আসছে অবশ্যই। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে টি এর আমার দুইটা মান আসবে, একটা হচ্ছে 2 প্লাস রুট 2, আরেকটা কি 2 মাইনাস রুট 2। ঠিক আছে, তো রুট 2 এর মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1 পয়েন্ট, সরি 1 পয়েন্ট না, 0 পয়েন্ট নাকি 1 পয়েন্ট, 1.41, দুঃখিত। হ্যাঁ, রুট 2 এর মানটা হচ্ছে 1.41 এর কাছাকাছি। সো এটা হবে কত, 2 আর 1 3, 3.41। আর এটা হবে হচ্ছে তোমার 2 থেকে যদি 1.41 চলে যায় তাহলে থাকে হচ্ছে কত, 0.59। কথা হচ্ছে দুইটা সময় কিন্তু ধনাত্মক, কিন্তু দুইটাই কি গ্রহণযোগ্য, বা কোনটা গ্রহণযোগ্য হতে পারে? কেন এটা গ্রহণযোগ্য হবে না? ইয়েস, 1 সেকেন্ড হইতে হবে, ন্যূনতম হইলেও 1 সেকেন্ড হইতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা, বুঝছি। দেখো আমার এখানে কি বলছে, বলছে যে শেষ সেকেন্ডে সে মোট দূরত্বের অর্ধেক পথ যায়। এর মানে আমার টি এর মানটা যত কিছুই হোক তার মানটা 1 সেকেন্ড থেকে ন্যূনতম বড় হইতে হবে। ঠিক আছে, যেন শেষ, কারণ কি এখানে আমার শেষ সেকেন্ডের কথা বলা আছে, মানে ন্যূনতম হইলেও 1 সেকেন্ড হইতে হবে বা 1 সেকেন্ড থেকে বড় হইতে হবে টি এর মানটা। কিন্তু এখানে টি এর মানটা 0.59 আসছে, এটা কি গ্রহণযোগ্য না? তাহলে এটা আমার গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য কি 3.41। ওকে, আমি কিন্তু মুখে মুখে করতেছি, এটার ভ্যালু কিন্তু আরো অ্যাকুরেট ক্যালকুলেটরে পাবা। ওকে, তো ক্যালকুলেটর ইউজ করবো অবভিয়াসলি। তো এখানে আমি টি এর মানটা পাইলাম, অ্যান্ড এসি কোস্ট আমরা কি জানি, এসি কোস্ট মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার। সো এখান থেকে তুমি এস পাবে। এখন তুমি বলতে পারো যে এ এর মান তো দেয়া নাই, সরণের জন্য এ এর মানটা দেয়া থাকতে হবে। ধরো এ এর মানটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আমি এখানে দেই নাই এ এর মানটা, সাপোজ ধরো আছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝো, আমাকে যদি জাস্ট সময়টা চাইতো, মানে সময়ের মানটা চাইতো, তখন কিন্তু আমার এক্সেলারেশন বা কোনো কিছুরই প্রয়োজন ছিল না, এটা আমি ইজিলি পেয়ে যেতাম। এই ম্যাথটাতে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ, এটা একবার বুয়েটে আসছে। পারছো, গুড, যাক ভালো। তো এইভাবে আমরা চাইলে টি এর মানটা বের করতে পারি। ওকে, তো ম্যাথটাতে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে যেটা বললাম যে নর্মাল ক্ষেত্রে তো ধরো ভ্যালু ট্যালু দেওয়া থাকলে তো আমরা ভ্যালু দিয়ে করব। যদি ভ্যালু ট্যালু দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, এইভাবে সূত্র দিয়ে আগাতে হবে। ওকে, এবং যেগুলো ধরো থাকবে না সেগুলোকে ক্যান্সেল করার ট্রাই করবো। যেমন আমরা এখানে কি করছিলাম, এই যে এক্সিলারেশনকে ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ এক্সিলারেশনের ভ্যালুটা দেওয়া ছিল না। ওকে, এরকম। আচ্ছা, তো যদি আমাদের এতটুকু হয়ে যায়, জয়েন করছে কয়জন, বাকিরা কই? মাত্র 9 জন জয়েন করছে। আমি কি ক্লাসে চলে যাব নাকি হচ্ছে একটু আরেকটা ম্যাথ, কোনো ম্যাথ দিব তোমাদের, কি বলে এটাকে, সরলরৈখিক গতির আরেকটা দিব? ওকে, তাইলে আমরা একটা ম্যাথ দেখি। একটা বইয়েরই ম্যাথ দেই, আমার বইটা কই, একটু ওয়েট করি। পাইছি। হ্যাঁ, এটা লেখো, একটি রাইফেলের গুলি আচ্ছা কেউ কোনো জিজ্ঞাসা করছো? ও, এস পাবো কিভাবে? হ্যাঁ, এস ইকুয়ালস টু এই যে তোমার হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, মেইন কথা হচ্ছে ধরো এ তোমার নাই, যদি না থাকে তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে রাখবা? অ্যান্সারটা ধরো এখানে টি এর মানটা বসাও, বসায় ধরো টি এর মান বসানোর পরে আমার হাফ ইন্টু টি স্কোয়ার এর মানটা ধরো 10 আসলো। ঠিক আছে, তাহলে 10a, এস এর মানটা এইভাবে রেখে দিবা যদি এ এর মান না থাকে। আর যদি থাকে তাহলে কি করবা, এই যে বসাবা, যেমন আমি এখানে 4 দিয়ে দিছি পরে। ওকে, দুই রকমই হইতে পারে। ওকে, তো যদি ধরো থাকে তাইলে তো থাকলো, আর যদি না থাকে ওই যে 10a এরকম ভাবেই রেখে দিবা। এটা প্রশ্নের ফল্ট, তোমার কোনো ফল্ট নাই। অথবা ধরো কোনোভাবে প্রশ্নের মধ্যে কোনোভাবে আছে, তুমি ধরো ধরতে পারো নাই, বাট তুমি 10a তে রাখলেও যদি এভাবেও রেখে দিয়ে আসো, তুমি ধরো 1 মার্ক কাটবে, এর বেশি কাটবে না। ওকে, আচ্ছা, তো হচ্ছে যেটা বলতেছিলাম যে একটি রাইফেলের গুলি প্রতি 5 সেন্টিমিটার পুরুত্বের
একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, ওকে, এবং পৃথকভাবে কোনো দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে। তো কি বললাম যে একটা রাইফেলের গুলি সেটা হচ্ছে 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটা কাঠের তক্তা ভেদ করতে পারে, ভালো কথা। আর হচ্ছে যদি পৃথকভাবে নাও, মানে হচ্ছে আলাদাভাবে, তাইলে হচ্ছে যে একটা দেয়ালের মানে পৃথকভাবে মানে কি, মানে তুমি ধরো আরেকটা গুলি ছুটছো, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে একটা দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে, ওকে। তো এখন বলছে গুলিটি, বা প্রশ্ন হচ্ছে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করবে যদি উল্লিখিত দুটি তক্তার একটি দেয়ালের সামনে থাকে। প্রশ্নটা তুলো, তারপরে আমি বুঝাচ্ছি কি বলছি। একটা রাইফেলের গুলি সেটা হচ্ছে প্রতি 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটি কাঠের তক্তা ভেদ করতে পারে, পৃথকভাবে কোনো দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করবে যদি উল্লিখিত দুটি তক্তার একটি দেয়ালের সামনে থাকে, ওকে। তবে জিনিসটা কি, ধরো হচ্ছে আমার দুইটা তক্তা আছে, ওকে, এটা হচ্ছে দুইটা তক্তা। তো একটা রাইফেলের গুলি ছুড়লে এটা হচ্ছে, এবং প্রতিটার পুরুত্ব কত, 5 সেন্টিমিটার করে, ওকে। তাইলে একটা যদি তুমি রাইফেলের গুলি ছুড়ো, সে হচ্ছে দুইটা কাঠের তক্তা ভেদ করতে পারে, মানে কি ভেদ করার পরে সে হচ্ছে ধরো ভেদ করলো, ভেদ করার পরে তার ভ্যালোসিটি 0 হয়ে গেছে, ওকে। অথবা আমি যদি দেয়ালের কথা বলি, সে হচ্ছে ধরো এটা আমার একটা দেয়াল, ওকে, এই দেয়ালের মধ্যে এটা ঘোলা আসতেছে, ওকে, ওয়েট করি আমরা একটু দেখি। হ্যাঁ দেখো তো এখন ক্লিয়ার কিনা। একটু ক্লিয়ার হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে বোঝা যায় নাকি একদমই বোঝা যাচ্ছে না? হালকা বোঝা যায়, এই প্রবলেমটা। ক্লিয়ার আছে, আচ্ছা তাহলে মানে একজন তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে একটু শুনে শুনে বুঝো আর কি। তো যেটা বলতেছি যে আমি দুইটা কাঠের তক্তা আঁকছি, ওকে, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, মানে কাঠের ক্ষেত্রে আমার বুলেটটা বা যেটাই বলি আমি, সেটা টোটাল কতটুকু ভেদ করতে পারে, 10 সেন্টিমিটার, ওকে। ভেদ করার পর তার ভ্যালোসিটি 0 হয়ে যায়, ওকে। আর দেয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে, ওকে। এখন আমাকে বলছে যদি আমি এই দেয়ালের সামনে, ধরো এই যে আমার এটা হচ্ছে দেয়াল, দেয়ালটা, এই দেয়ালের সামনে এই যে দুইটা কাঠের তক্তা ছিল তার মধ্যে আমি একটা কাঠের কাঠের তক্তা এনে রাখি, এবং তারপর যদি আমি বুলেট বা হচ্ছে রাইফেলের গুলি ছুড়ি, তাহলে তো সোজা কথা, যদি আমার রাইফেলের গুলিটা দুইটা কাঠের তক্তা ভেদ করতে পারে, মানে ভেদ করার পরে তার ভ্যালোসিটি 0 হয়, তার মানে কি অবশ্যই সে একটা কাঠের তক্তা তো ভেদ করতে পারবে ইজিলি। করার পর তারপর সে দেয়াল ভেদ করবে। এখন প্রশ্ন হচ্ছে দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। বুঝতে পারছি প্রশ্নটা, বা প্রশ্নটা বুঝছি কিনা? যদি একটা কাঠের তক্তা থাকে তাইলে সে দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, ওকে। তাহলে এর মানে যদি আমাকে এখন একটু একটু চিন্তা করতে হয় আর কি, এই সকল ক্ষেত্রে যখন একটু ম্যাথগুলো একটু পেঁচানো হয়ে যায়, ইজি হয়ে গেল তো ইজি নর্মাল সূত্র বসায় করে ফেললাম, কিন্তু এখানে একটু পেঁচানো। এখন এই পেঁচানোর ক্ষেত্রে আমি কিভাবে করব বা কিভাবে একটু চিন্তা করব, দেখো আমার যখন সে কাঠে আছে, ওকে, এই ক্ষেত্রে কি, মানে দুই ক্ষেত্রেই যেহেতু সে একটা ঘর্ষণ বল বা একটা বাধা দানকারী বলের সম্মুখীন হবে, তার মানে কি এখানেও একটা মন্দন কাজ করতেছে, এখানেও কি কাজ করতেছে, মন্দন কাজ করতেছে। দুইটার ক্ষেত্রে মন্দনটা কি ভিন্ন না? ব্যাপারটা বুঝো, যখন তুমি রাইফেল দিয়ে গুলি ছুটতেছো, এখানে যে আদিবেগটা থাকবে, এখানের আদিবেগও কি সেম। তুমি দেয়ালে ছুড়ো আর হচ্ছে, সরি, দেয়ালে ছুড়ো আর হচ্ছে কাঠের তক্তায় ছুড়ো, রাইফেল তো একটাই, তাহলে আদিবেগও সেম। এখানেও আদিবেগটা কি থাকবে, সরি, 0 তো না, সেম থাকবে, ওকে। শেষ বেগ এখানেও 0, এখানেও 20 সেন্টিমিটার পরে গেলে 0, এখানে আমি জানি না কত সেন্টিমিটার, কিন্তু সামথিং একটা সেন্টিমিটার পরে গিয়ে 0 হবে। তাহলে এখানে চেঞ্জটা কিসে আসতেছে, চেঞ্জ আসতেছে আমার বাধাদানকারী বল অথবা মন্দনে,
ঠিক আছে? এখানে কি হচ্ছে আমার, এখানে এক প্রকার বাধাদানকারী বল বা এক প্রকার মন্দন থাকবে, এখানে এক প্রকার মন্দন থাকবে, আর এই জায়গায় এসে কি হয়ে যাচ্ছে, দুইটা মন্দনের সমন্বয় হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতেছি কিনা, বা এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কিনা, কি বুঝতে পারছি? এই কোনো কথা বলা না কেন কেউ? বুঝতে পারছি, ওকে। না বুঝলে অবশ্যই বলবা। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাইলে আমি কি করব, তাইলে আমি হচ্ছে এদের মন্দন নিয়ে কাজ করব। ওকে, কারণ কাঠের জন্য এক প্রকার মন্দন হবে, দেয়ালের জন্য আরেক প্রকার মন্দন হবে। তাইলে আমি তিন ভাগে করতে হবে, কারণ কি প্রথমে ছিল শুধু কাঠ। তাহলে তুমি লেখো কাঠের তক্তা। তাহলে কাঠের তক্তার ক্ষেত্রে আমার আদি বেগ কিছু একটা ছিল, এটা কিন্তু আমি জানি না, আমার কিন্তু এগুলো দেয়া নেই। কিন্তু যেহেতু সে 10 সেন্টিমিটার পরে থেমে গেছে, মানে কি শেষ বেগটা 0, এটা আমি শিওর। ওকে, আচ্ছা ভালো কথা। এবং আমি মন্দনটা জানি না, বা ধরো ত্বরণ যেটাই হোক সেটা জানি না, ধরো আমি এ ধরে নিলাম। ওকে, আর হচ্ছে আমার সরণটা আমি জানি, যেহেতু 5 সেন্টিমিটারে দুইটা কাঠের তক্তা ভেদ করছে, তাহলে টোটাল কত, 2 × 5 মানে হচ্ছে 10 সেন্টিমিটার, যেটাকে আমি কি বলতে পারি, 0.1 মিটার। 100 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফর্মুলা দাঁড়াচ্ছে হচ্ছে আমার ভি আছে, ইউ আছে, এস আছে, এ আছে। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখানে আমি বলেই নিছি যে মন্দন হচ্ছে, সো আমি -2as দিলাম। তোমার যদি ইচ্ছা থাকে তুমি +2as নিয়ে কাজ করতে পারো, পরে a এর মানটা নেগেটিভে আসবে আর কি। আচ্ছা, যেহেতু আমার এখানে কাঠের তক্তার জন্য আলাদা, সো আমি এটাকে A1 দিই। ওকে, অ্যান্ড সেম এটাকে S1 দিই। কেন দিছি বুঝতে পারতেছি তো, কারণ দেয়ালের জন্য আবার ডিফারেন্ট একটা কিছু আসবে। তো আমি A1 S1 দিয়ে নোটেট করলাম। তাহলে আমার কি আসতেছে, 2A1 S1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ইউ স্কোয়ারের মান তো হচ্ছে তোমার, সরি, ভি স্কোয়ারের মান 0, তাহলে এটা আসতেছে ইউ স্কোয়ার মাইনাস 0, তো এটা চলে গেল। সো আমার A1টা আসতেছে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2S1। ওকে, তাহলে আমার আসে হচ্ছে নিচে 0.2, উপরে ইউ স্কোয়ার। 0.2 মানে হচ্ছে 1/5, সো এটা হবে 5 ইউ স্কোয়ার। তাহলে এ আসতে বা A1টা আসতেছে কত, 5 ইউ স্কোয়ার। এতটুকু পাইলাম কিসের জন্য, আমার হচ্ছে কাঠের তক্তার জন্য। গেল। তারপর আমি চলে আসি হচ্ছে আহ দেয়াল। সেম দেয়ালের জন্য কি আসে, নিজেরা একটু করতে থাকো। আদি বেগ, তো আদি বেগ, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখানে আমার যে মন্দনটা কাজ করবে, যেহেতু আগেরটা আমি A1 দিচ্ছি, এটাকে দিলাম A2। এখানে তোমার কতটুকু সরণের পরে 0 হয়েছে, বলছে যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে, তার মানে 20 সেন্টিমিটার পরে গিয়ে শেষ বেগটা শূন্য হবে বা থেমে যাবে। তাহলে এটা 20 সেন্টিমিটার বা হচ্ছে 0.2। সেম ভাবে ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2A2 S2। এখানে আমার A2টা বের করতে হবে। তাহলে যদি আমি 2A2 S2, সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু 0, সো আমার A2 আসে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2S2। সো এটা থাকে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2 × 0.2 মানে হচ্ছে 0.4, 0.4 মানে হচ্ছে 4/10 মানে 2/5, তাহলে 5u²/2। এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা, আমি দুইটার জন্য আলাদা আলাদা মন্দনটাকে বের করে ফেললাম, এতটুকু কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি কোনো জিজ্ঞাসা নাই, বা থাকলে করতে পারো, বা বুঝতে পারছি কিনা? আপাতত নেই। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত যদি বোঝা হয়, তাহলে আমরা এর পরেরটাই আগাই। তাহলে এরপরে এখন আমার কি করতে হবে, এখন হচ্ছে আমার দুইটাকে কম্বাইন করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা, আগের পাশে তুলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুলো হইলে বললো, সমস্যা নেই। তাহলে এরপরে আমরা কি করব, দুইটাকে এখন মিলিতভাবে চিন্তা করব। ঠিক আছে, তো আমরা এটা সেই করি, তারপরে যাচ্ছি। হয়েছে, ওকে। আচ্ছা,
তোমাদের আবির ভাই কি ইউতে মানে আদিবে কি ভি নোট দিয়ে প্রকাশ করে করাইছে নাকি, মানে যেমন বইয়ে দেখবো হচ্ছে ভি নোট দিয়ে প্রকাশ করা সব বইয়ে, নাকি ইউ দিয়েই করাইছে? ওরে বাবা, ভি নট দিয়ে! আচ্ছা যাই হোক, আমি ইউ দিয়ে করি। জাস্ট মনে মনে এটা চিন্তা করি না যে ভি নোটের জায়গায় ইউ হবে, তুমি যেটা দিয়ে করো প্রবলেম নেই। আমি আমার ভি নোট কষ্ট লাগে আর কি লিখতে। আচ্ছা, তো মানে জানলাম কি কি জন্য, কারণ হচ্ছে প্রাসের ক্ষেত্রে ওই সময় আবার অনেক একটু প্রবলেম হয় নাকি শুনলাম, ওই জন্য বলছি। আচ্ছা, তো এখন আমি কি করব, কম্বাইন্ড। কম্বাইন্ড মানে কি, মানে এখন আমার কি হয়ে গেছে, কম্বাইন্ড লেখো না, ওই ক্ষেত্রে লিখো কি যে দেয়ালের সামনে কাঠের তক্তা। তাহলে আমার কি আছে, দেয়াল আছে, দেয়ালের সামনে একটা কাঠের তক্তা আছে। তো যখন সে কাঠের তক্তায় থাকবে তখন কাজ করবে হচ্ছে A1 মন্দন, যেটা আমি কি পাইছিলাম 5u²। এবং যখন সে দেয়ালে চলে যাবে তখন কাজ করবে কি A2 মন্দন, মানে হচ্ছে 5/2u²। ওকে, সিম্পল একটা টার্মে আমরা প্রকাশ করে ফেললাম। এখন হচ্ছে প্রথমে আমি চিন্তা করি এটাকে আমি আবার দুইটা কেসে ভাগ করতে পারি। দুইটা কেস কি, একবার হচ্ছে কি সে 5 সেন্টিমিটার কাঠের তক্তা ভেদ করতেছে, কারণ কি আমরা বলছিলাম দুইটা কাঠের তক্তা, ওদের মধ্যে একটা নিছি আমি খালি। ওকে, তাহলে কি 5 সেন্টিমিটার হবে। তাহলে যদি আমি প্রথম ক্ষেত্র বলি বা ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্রে আমার সরণ কতটুক, ধরো এটা S3 দিয়ে দিলাম, সরণ কতটুক মাত্র 5 সেন্টিমিটার, বা যেটাকে আমি বলতে পারি 0.05 মিটার। ওকে, ঢোকার সময় যে বেগটা বা যেটাকে আমি আদি বেগ বলি সেটা অবশ্যই আদি বেগই থাকবে। কারণ কি, কারণ হচ্ছে আমার রাইফেল থেকে মাত্র বেরোইছে এটা, তাহলে কি ইউই থাকবে বা আদি বেগই থাকবে। এখন দেখো আমার আসলে লাগবে কি, সে যখন কাঠের তক্তা ভেদ করে দেয়ালে ঢুকতেছে সেই সময় তার ভেলোসিটি কত সেটা আমার লাগবে, মানে ভি আমার লাগবে এখন। বুঝতে পারতেছি, কাঠের তক্তা ভেদ করে সে যখন দেয়ালে ঢুকবে, অর্থাৎ আমার প্রথম ক্ষেত্রের শেষ বেগটা লাগবে, যেটা কি হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ হয়ে যাবে। এটা আশা করি সবাই বুঝি আমরা। আর A1টা কত হবে, 5u²। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে v² = u²-2as। এখানে যে তোমার ভিটা লাগবে, সো আমি আর উল্টা অদল বদল করলাম না, ইউ স্কোয়ারই থাকে, 2 × a হচ্ছে আমার 5u², আর S3 হচ্ছে 0.05। তো ইউ স্কোয়ারের জায়গায় থাকবে 5×2 = 10, তাহলে এটা 0.5u² হয়ে যাবে। আর হাফ বাদ গেলে বাকি থাকে, বাকি হাফ 0.5u²। তাহলে আমার ভি² কত, 0.5u²। তাহলে তুমি এখান থেকে ভিটা বের করতে পারো, ভিটা কত হবে, √0.5u। বাট আমার দরকার নেই, আমার ভি² পরের সূত্রে আসবে। এখন দেখো, তাহলে প্রথম ক্ষেত্র আশা করি বুঝতে পারছি, মানে জাস্ট আমি এই কাঠের তক্তা নিয়ে কাজ করছি। এখন আমি কাঠের তক্তা থেকে যখন দেয়ালে যাবে সেটা নিয়ে কথা বলবো, যেটা আমার হয়ে যাবে কি দ্বিতীয় ক্ষেত্র। ওকে, দ্বিতীয় ক্ষেত্রের জন্য সেখানে আমার ধরো S4, আমার তো এটাই জানতে চাইছে যে দেয়ালের মধ্যে বা তক্তা থেকে দেয়ালে গেলে তখন সে দেয়ালে কতটুকু যাবে, মানে আমার S4টাই তো চাইছে, সো আমি S4টা জানি না, S4টা আমার ডিটারমাইন করতে হবে। এখন বুঝো, সে যদি দেয়ালের মধ্যে S4 দূরত্ব যাওয়ার পর আর যাইতে না পারে, তার মানে কি তার শেষ বেগটা 0 হয়ে গেছে না? মানে যেটা শেষ বেগ, ধরো আমরা এটাকে ভি প্রাইম ধরলাম, যেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের শেষ বেগ, সেটা হচ্ছে কত, 0। যেটা দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ সেটা কি প্রথম ক্ষেত্রের শেষ বেগ না, মানে যেটা ভি। কি ব্যাপারটা বুঝতেছি? অনেকে কিন্তু কনফিউশন হয়। হ্যাঁ হ্যাঁ বলো। দেয়ালটা তোমার যেহেতু পুরুত্ব বলা নেই, মানে জিনিসটা হচ্ছে দেয়ালটা খুব বেশি বড় বা খুব বেশি পুরুত্ব বলা নেই। ঠিক আছে, পুরুত্ব বলা নাই, মানে বলা আছে খালি যে এটা 20 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে যদি সামনে কোনো কিছু না থাকে, মানে খালি দেয়ালে গেলে সেটা মানে গুলিটা হচ্ছে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে, এটা খালি বলা আছে। তো আমরা ধরে নিবো আর কি যে দেয়ালের পুরুত্বটা 20 সেন্টিমিটার থেকে বেশি, এতটুকু ধরে নিলেই হচ্ছে। ওকে, তো আমার ভি হচ্ছে 0.5 × ইউ, এটা আমার জানা বা পাইছি আমি আগেরটা থেকে। আর কি জানি লাগবে, ও হ্যাঁ A2, কারণ কি এখন আমি দেয়ালে আছি, দেয়ালের ক্ষেত্রে নতুন একটা মন্দন বা যে মন্দনটা আমি আগে বের করছিলাম সেটা কত, 5/2u²। A2 হচ্ছে কত, 5/2u², এটা কাজে লাগতেছে। ওকে, তাহলে এখানে আমার সেম ভাবে আগের ফর্মুলাই, শেষ বেগের স্কোয়ার v²= u²-2as। ওকে, ব্যাপারটা বুঝতেছি আশা করি। এখানে ভি প্রাইমটা কি, ভি প্রাইম হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের শেষ বেগ, ভিটা কি প্রথম ক্ষেত্রের শেষ বেগ বা দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। ওকে, চাইলে তুমি এটাকে আবার U2 দিয়েও নোটেট করতে পারো, নিজের ইচ্ছা মতো করে ফেলবা, এটা প্রবলেম নেই। তো এটা তো 0 হয়ে গেল, এটা 0, ইকুয়ালস টু কি আসে, v²-2a2s4। সো আমার S4টা কি হবে, S4টা হবে হচ্ছে v² / 2a2।
ভি স্কোয়ারটা হচ্ছে আমার 0.5 ইউ স্কোয়ার, যেটা আমি আগের ম্যাথে পাইছি। 2 ইন্টু এ টু, এ টুটা হচ্ছে 5/2 ইউ স্কোয়ার, 2 2 কাটা গেল, ইউ স্কোয়ার কাটা গেল, 5 হচ্ছে 5 মানে এখান থেকে 0.1, তাহলে আমার S4টা হচ্ছে 0.1 মিটার, বা যেটাকে আমি বলতে পারি 10 সেন্টিমিটার। লেখা ঘোলা হয়ে গেছে। ওকে ওকে ওকে, এই ওয়াইফাই শিফট করি। দেখো তো এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার আছে, ওকে। তাহলে যেটা বলতেছি যে আমার কি হচ্ছে, আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রের জন্য S4 বের করব, যার শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে 0, কারণ কি থেমে যাবে। আদি বেগটা হচ্ছে প্রথম ক্ষেত্রের শেষ বেগ পাইছিলাম হচ্ছে √0.5 ইউ, আর হচ্ছে এ টুটা আমরা আগের থেকে বের করছি 5/2 ইউ স্কোয়ার। ওইখান থেকে এটাকে ফর্মুলাতে বসাইলাম, ফর্মুলাতে বসানোর পর এখান থেকে S4টা পাইলাম, S4টা হচ্ছে 0.1 মিটার বা 10 সেন্টিমিটার। বুঝতে পারছি কিনা ম্যাথটা? ম্যাথটা একটু বড় আছে, ঠিক আছে, কিন্তু এটা খুবই ভালো একটা ম্যাথ, আমার পছন্দের একটা ম্যাথ আর কি। আজকে কই সবাই, মাত্র 10 জন জয়েন করছে, এই এখন একজন নিয়ে 10 জন হইল, আর আমি সহ 11 জন। এই আমিও দিছি, সকালবেলায় জানাইলাম যে 5টায়। গতদিনও বলছি যে নামাজের ইয়েতে একটু সমস্যা হয়, এজন্য হচ্ছে 5টায় পড়াবো। কারণ দেখা যায় যে একবার যদি লিভ হয়ে জয়েন হওয়া, এটা একটা 20 মিনিটের মতো সময় চলে যায়, 20-25 মিনিট চলে যায়, একটা ফ্লুয়েন্ট থাকে আর কি পড়া, এটা নষ্ট হয়, একটা সমস্যা। সকালেও তো আমি জানাইছিলাম। যাই হোক, আমরা সরলরৈখিক গতি পড়ছি একটু, ওটা রেকর্ড দেখে নিও। তোমাদের এই পর্যন্ত তোলা হয়েছে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে, দিয়ে দিব আমি। ওকে, তাহলে আমি উল্টাইলাম। তাইলে আমরা এখন চলে যাই হচ্ছে দ্বিমাত্রিক গতিতে। আহ সরলরৈখিক গতি তো আমরা অনেক করছি। তো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তোমাদের কাছে জিজ্ঞাসা, তোমরা কি সূত্রগুলোকে আলাদাভাবে একবার লিখছো কিনা, আলাদাভাবে, বা জিনিসটা নিয়ে একবার বসছো কিনা সবাই? কারণ আমি যদি এখন ম্যাথ দিয়ে সেটা সূত্র লিখতে থাকি, তোমাদের চোখ দিয়ে পানি বেরোবে, যদি সূত্র সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকে। কি সবার কি লেখা হয়েছে? চুপচাপ কেন সবাই? না বললে আমি আরেকবার লেখাবো। হ্যাঁ, মানে প্রাস আর কি। প্রাস। হ্যাঁ লেখা আছে, কিন্তু তোমরা নিজেরা একবার লিখছো কিনা? আচ্ছা, না লিখে থাকলে একটু লিখে নাও। দেখো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে নেই। দেখো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাঝে মাঝে প্রশ্ন আসে, প্রাস কাকে বলে? তো প্রাসের সংজ্ঞাটা বলো তো, প্রাস কাকে বলে? হুম, ইজি সংজ্ঞা তো। প্রাস কাকে বলে? প্রাস হচ্ছে কোনো একটা বস্তু যাকে তুমি দ্বিমাত্রিক গতিতে গতিশীল করছো, অথবা হচ্ছে আনুভূমিকের সাথে একটা কোণে গতিশীল করছো, সেই বস্তুটাকে প্রাস বলে। মানে প্রাস কিন্তু আসলে কোনো ধরনের গতিপথ না, কোনো বিষয় না, এটা কি, এটা হচ্ছে সেই বস্তুটা। বুঝতে পারছি? এটা কিন্তু প্রায় সংজ্ঞায় আসে এবং সবাই ভুল করে, অনেকে বলে গতিপথকে প্রাস বলে, অনেকে বলে হচ্ছে দ্বিমাত্রিক পথকে প্রাস বলে, এটাকে প্রাস বলে, ওইটাকে প্রাস বলে। কিছুই না, প্রাসটা কি, বস্তু, যে বস্তুকে তুমি দ্বিমাত্রিক গতিতে গতিশীল করছো। ঠিক আছে? তো দ্বিমাত্রিক গতিতে গতিশীল মানে কি, ধরি হচ্ছে আমার এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস। ওকে, এক্স এক্সিস ওয়াই এক্সিস মানে কি, মানে ধরো তুমি ধরো ইয়েতে চলে গেছো, একটা ফুটবল মাঠ, ফুটবল তো সবাই খেলছি, স্কুলের ফুটবল মাঠ চিন্তা করো, অথবা বাসার পাশে কোনো একটা ফুটবল মাঠ চিন্তা করো, সেখানে গিয়ে তুমি চিন্তা করো তোমার সামনে একটা গোল পোস্ট আছে। ওকে, তো তোমার থেকে বরাবর যে গোল পোস্টের লাইনটা, সেটা হচ্ছে তোমার এক্স এক্সিস, আর তুমি যে অক্ষে দাঁড়ায় আছো সেটা হচ্ছে ওয়াই এক্সিস। ওকে, এবং ধরো তুমি লাথি মারলা, কি করছো, লাথি মারছো একদম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক ফিক্স করে, তুমি হচ্ছে রোনালদোর মতো। তারা তো একদম মানে একটা, যদিও ওদের অ্যাঙ্গেলটাও আন্দাজ থাকে, একদম পারফেক্ট অ্যাঙ্গেল না কারোটাই। তো ধরো তুমি একদম পারফেক্ট অ্যাঙ্গেলে ফালাইছো, ধরো আলফা অ্যাঙ্গেলে ইউ বেগে লাথি মারছো। ওকে, আমি ইউ দিয়ে করাই নাকি ভি নট দিয়ে করাতে হবে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ইউ দিয়ে, আচ্ছা আপাতত আমি ইউ দিয়ে দেখাই।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তো জানি লম্ব অংশ সূত্র সবাই জানি, তাই না? যে ধরো আমার কোনো একটা ভেক্টর বা কোনো একটা ফোর্স, যে কোনো ভেক্টর ফোর্স হতে পারে, ভেলোসিটি হতে পারে, সেটা যদি এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে থিটা কোণ করে, তাহলে একটা দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশকে বলবো কি আর কস থিটা, উলম্ব উপাংশকে আর সাইন থিটা। বা আসলে এটা বলাটা আসলে ভুল, মেইন কথা হচ্ছে যার সাথে কোণ থাকে তার কস থিটা, যার সাথে কোণ থাকে না সেই জায়গায় হয় সাইন থিটা। ওকে, যেমন ধরো মাঝে মাঝে কিন্তু একটু পেঁচায়, যেমন ধরো তোমাকে আমি বললাম যে উলম্বের সাথে ধরো থিটা কোণ করছে, তাইলে আনুভূমিক উপাংশটা কি হবে? আনুভূমিক উপাংশ হবে সেই ক্ষেত্রে আবার সাইন থিটা, উলম্ব হয়ে যাবে কস থিটা। ওকে, তো এটা মাথায় রাখবা, যার সাথে কোণ থাকে তার কস থিটা। ওকে, যাই হোক, আমাদের এটা নিয়ে মাথা ব্যথার বিষয় না। তাইলে যখন মেইন কথা হচ্ছে একটাই, যে আমি যে অক্ষে থাকবো সেই অক্ষ বরাবর আমার আলাদা আলাদা ভাবে ভ্যালোসিটি, সরণ এবং অন্যান্য বিষয়ের রাশিগুলো এসে পড়বে। কি বললাম, আমি যে অক্ষ বরাবর থাকবো বা যে এক্সিসে থাকবো সেই বরাবর আমার আলাদা আলাদা ফর্মুলা আসবে। ওকে, মানে হচ্ছে যে ধরো আমি যদি বলি যে ইউ, তার দুইটা উপাংশ হবে, যেহেতু কোণ আলফা এই বরাবর হবে কি ইউ এক্স, ইউ এক্সটা কত, ইউ কজ আলফা, যার সাথে কোণ তার কোস কজ, আর যার সাথে কোণ নাই এটাকে ইউআই ধরি, সেটা হচ্ছে সাইন, সেই বরাবর সাইন। ওকে, তাহলে ইউএক্স ইউআই এটাকে দুইটা উপাংশে ভাগ করলাম। এখন আমার আমরা মানে নিউটনের গতিসূত্রগুলো জানি, নিউটনের গতিসূত্র কি কি যদি একটু লিখে নেই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। ওকে, তাহলে ধরো আমি এখন কোন একটা পয়েন্ট নির্বাচন করলাম, পয়েন্টটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। দেখো দ্বিমাত্রিকের ক্ষেত্রে একটা পয়েন্ট তো অবশ্যই আসবে, তো পয়েন্টটা কি পি এক্স কমা ওয়াই। এখন এই পি এক্স কমা ওয়াইটা যদি তোমার জিরো জিরো বিন্দু থেকে, জিরো থেকে যদি এক্স দূরে আর ওয়াই উচ্চতা হয়, মানে এক্স কমা ওয়াই মানে কি, যে সে জিরো জিরো থেকে তার আনুভূমিক দূরত্বটা হচ্ছে এক্স আর উলম্ব দূরত্ব ওয়াই। আনুভূমিক দূরত্ব ধরো আমি এই জায়গায় প্রকাশ করলাম, এটা হচ্ছে এক্স আর উলম্ব দূরত্ব ওয়াই। তাহলে দুইটার জন্য মানে দুই এক্সিস এর জন্য আলাদা আলাদা ভাবে আমার গতিসূত্র কাজ করবে। ওকে, এবং দুই এক্সিস এর জন্য আলাদা আলাদা ভাবে আমার কি আহ মানে সবগুলো সূত্রে আলাদা আলাদা ভাবে কাজ করবে আর কি, নর্মাল কথা হচ্ছে এটা। এখন যদি আমি ধরো পি পি পয়েন্টে তোমার ভ্যালোসিটিকে প্রকাশ করতে চাই, দেখো ধরো এটা আমার হচ্ছে আমার ভ্যালোসিটিটা, পি পয়েন্টে ধরো একটা ভি আছে, এর হচ্ছে দুইটা উপাংশ থাকবে অবভিয়াসলি। যদি সে হচ্ছে মানে আচ্ছা বলি, এত ইয়ে করার দরকার নেই, তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। আমার হচ্ছে পি পয়েন্টে ধরো হচ্ছে যে বস্তু মানে যে বস্তু কণাটাকে আমি নিক্ষেপ করছি তার পি পয়েন্টে ভ্যালোসিটি হচ্ছে ভি। তো সেম ভাবে ওর কিন্তু দুইটা উপাংশ থাকবে, একটা কি ভি এক্স আর একটা কি ভি ওয়াই। তো যেরকম আমার ভেলোসিটির দুইটা উপাংশ আসতেছে, যেমন স্মরণেরও দেখো এক্স ওয়াই দুইটা উপাংশ আসতেছে, আদিবেগেরও দুইটা উপাংশ আসতেছে, তো সেম ভাবে কি আমার যে এক্সেলারেশন কাজ করার কথা সেটারও কি দুইটা উপাংশ আসবে না? কি ব্যাপারটা বুঝতেছি সবাই? এক্সেলারেশন যেটা কাজ করার কথা সেটারও কি আসবে, দুইটা উপাংশ আসবে। যদি এখন আমি এক্সেলারেশন নিয়ে কথা বলি, এক্সেলারেশনের দুইটা উপাংশ কি কি, একটা হচ্ছে তোমার আনুভূমিক, একটা একটা আনুভূমিক আর একটা উলম্ব। এখন একটা জিনিস বুঝো, আমি যখন কোন একটা বস্তুকে নিক্ষেপ করতেছি তার কি থাকে না, আমার ত্বরণের কোনো ধরনের আনুভূমিক উপাংশ থাকে না। এটার ব্যাখ্যা কি বা কেন থাকে না, বা তুমি কিভাবে বুঝতেছো যে থাকে না? নট লাইক দ্যাট। হ্যাঁ বলো। হ্যাঁ, উলম্ব বরাবর কাজ করতেছে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে, মানে এটা তো ওয়াই এক্সিস বরাবর, আমি তো আসছি খালি এক্স এক্সিসে। এক্স এক্সিসের কোনো কিছুর প্রভাব ওয়াই এক্সিসে পড়বে না, ওয়াই এক্সিসের কোনো কিছুর প্রভাব এক্স এক্সিসে পড়বে না। ঠিক আছে, তো আমার তো এখানে জি এর তো কোনো প্রভাব ওয়াই এক্স এক্সিসে পড়তেছে না, তাও আমি কি বলতেছি যে ওই বরাবর কোনো ত্বরণ নাই। কেন ত্বরণ নাই, বা ত্বরণ থাকলে কি হইতো? যদি আমি বলি যে যদি ত্বরণ থাকতো তাইলে কি হইতো, ধরো আমার এ এক্স আছে, ধরো এ এক্স এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরো আছে, তাহলে থাকলে কি হইতো? থাকলে যে জিনিসটা হইতো, তুমি বস্তুটাকে লাথি মারার পরে সে কিন্তু তোমার পুরো পৃথিবী ঘুরে ফেলতো। ব্যাপারটা বুঝতেছি দেখো কিরকম, ধরো হচ্ছে তুমি কি করছো, একটা ফুটবলকে লাথি দিছো, তো তার ধরো এক্সিলারেশনের কি আছে, এক্স এক্সিস বরাবর একটা এক্সিলারেশন আছে, যদি থাকে তাইলে কি হবে, এই এক্সিলারেশনকে থামানোর মতো কিন্তু কোনো কিছু নাই। বুঝতেছি, এই এক্সিলারেশনকে থামানোর মতো কি কোনো কিছু তুমি প্রয়োগ করতেছো বা বাইরে থেকে প্রয়োগ করতেছো এ এক্স কে থামানোর মতো? যদি প্রয়োগ না করো, হ্যাঁ,
ও বাতাস, আচ্ছা বাতাসের ব্যাপারটা হচ্ছে আমরা যখন নিউটনের গতিসূত্রগুলো অ্যাপ্লাই করি তখন কিন্তু বাতাস থেকে শুরু করে যা যা আছে সবকিছুর প্রভাব নিষ্ক্রিয়, আমরা কিন্তু এটা চিন্তা করি নেই। বুঝতে পারছি? যদি বাতাসের কথা বলো তাহলে কিন্তু বাতাসের প্রভাবটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের উপরও পড়বে। ওকে, তো বাতাসের প্রভাবটা আমরা নিষ্ক্রিয় ধরে নিচ্ছি, সবকিছুর প্রভাব কিন্তু নিষ্ক্রিয় ধরে নেওয়া হয় যখন তুমি নিউটনের গতিসূত্র নিয়ে কথা বলো। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সবকিছুর প্রভাব যদি না থাকে তার মানে কি, তাইলে হচ্ছে তুমি বলটাকে একবার লাথি দিবা, লাথি দিলে সে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফেলতে পারবে, কারণ এই যে এক্স, একে থামানোর মতো কিছু নাই। তো যদি আমার এক্স এক্সিস বরাবর একটা ত্বরণ থাকে, সেটাকে যদি থামানোর মতো কিছু না থাকে, তাইলে কি হবে, সেটা হচ্ছে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে তোমার পিছ থেকে আবার এসে পড়বে একবার লাথি মারলেই। যেহেতু এটা হচ্ছে না বা এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এজন্য আমরা বলতেছি হচ্ছে এক্স এক্সিস বরাবর কোনো ধরনের এক্সেলারেশন নাই। ওকে, এটা আমি একটা বইয়ে ব্যাখ্যা পাইছিলাম আর কি এরকম। আচ্ছা যাই হোক, এবং আমরা যদি চিন্তা করি যে মানে ত্বরণের যদি উলম্ব বরাবর উপাংশ চিন্তা করি, সেটা হচ্ছে কি এ ওয়াই, যেটাকে আমরা বলি কি জি, মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এই বরাবর আমার অভিকর্ষীয় ত্বরণ কাজ করতেছে। কিন্তু দেখো, এখন বুঝো, যদি আমি গতিসূত্রগুলো নিয়ে কথা বলি তাহলে আমি প্রথমে এক্স এক্সিস বরাবর থাকি। ওকে, এক্স এক্সিস বরাবর ধরো হচ্ছে আমি এই পয়েন্টের জন্য ভিএক্স বের করতে যাচ্ছি। তাহলে ভি এর ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত, এটি। জাস্ট জায়গায় জায়গায় আমার এক্স বসে যাবে, কারণ আমি এখন এক্স এক্সিস বরাবর চিন্তা করতেছি। সো আমার ভিএক্স টা কত হবে, ইউএক্স। যেহেতু আমার এ এক্সটা জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ভিএক্স টা কি থাকতেছে, থাকতেছে হচ্ছে ইউ কস আলফা, যদি আমি ইউ বেগে আর আলফা কোণে নিক্ষেপ করি, অর্থাৎ আমার পুরাটা গতিপথে তার যে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি সেটা কিন্তু ইউ এক্স এর সমানই থাকতেছে, অথবা ইউ কস আলফার সমান থাকতেছে, এটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি কোনো ধরনের ত্বরণ কাজ করতেছে না এই বরাবর। খোলা, এত প্রবলেম করে কেন? আচ্ছা এখন কি ক্লিয়ার? আগে ক্লিয়ার ছিল। ওকে ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে ভিএক্স পাইলাম, ভিএক্স টা কত, ইউ কস আলফার সমান। যদি আমরা এক্স কে বের করতে চাই, এক্স মানে কি আমার দূরত্ব, এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যেহেতু আমার এক্স জিরো, তাহলে এই পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু কি আসে, ইউ কজ আলফা টি। এটা হচ্ছে আমার এক্স এর ফর্মুলা। তাহলে আমি এক্স এর ফর্মুলা পেলাম, ভি এক্স এর ফর্মুলা পাইলাম। তারপর আমরা চলে আসি হচ্ছে ভি ওয়াই তে, বা ওয়াই অক্ষ বরাবর। ফর্মুলাগুলোকে একটু তোমরা লিখে রাখো, ঠিক আছে, কারণ আমরা যখন ম্যাথে যাবো একটু লাগবে। তাইলে আমি একটু ফার্স্ট যাই, তো আমার সেম ভাবে ভি এর ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে যেহেতু আমি এখন ওয়াই অক্ষ বরাবর আছি, জাস্ট ওয়াই এক্সিস, তাহলে কি হবে, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। আচ্ছা অনেকে লিভ জয়েন হচ্ছে, এখন কি খোলা দেখাচ্ছে নাকি এখন ক্লিয়ার আছে? খোলা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখন ঠিক আছে। ওকে, এই বারবার করতে হয়। তাহলে কি বলছিলাম, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, মানে এখন আমি জাস্ট ওয়াই অক্ষ বরাবর চলে গেছি। তো একটা জিনিস বুঝো, আমি যখন এটাকে দ্বিমাত্রিক বরাবর নিক্ষেপ করছি বা যেভাবেই নিক্ষেপ করি না কেন, আমার আম, আমি যখন ধরো এই যে এটাকে ভি ধরছি, ভি এর ভি এক্স এদিকে, ভি ওয়াই এদিকে, তাহলে ভি ওয়াই এর ডিরেকশন কি, উপরের দিকে। আদিবেগ ইউ, ইউ এর দুটো অংশ ধরছে, ইউ এক্স এন্ড ইউ ওয়াই, ইউ ওয়াই এর দিকও কি উপরের দিকে। কিন্তু আমার যে অভিকর্ষ ত্বরণ সেটা ডিরেকশন কোন দিকে, অল টাইম নিচের দিকে, ঠিক আছে। তো সবগুলোর আগেই প্লাস আমার নর্মাল সূত্রে, কিন্তু যখন আমি বসাবো মান, তো সেই ক্ষেত্রে ভিওয়াইটা ভিওয়াই ডিরেকশনে উপরের দিকে যদি আমি পজিটিভ ধরি এন্ড নিচের ডিরেকশনে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে উপরের ডিরেকশন পজিটিভ হলে ভিওয়াইটা পজিটিভ থাকবে, ইউওয়াইটাও কি থাকবে
পজিটিভ থাকবে, কিন্তু আমার যেটা হচ্ছে জি যখন বসবে সেটা মাইনাস জি বসবে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? কারণ আমি উপরের ডিরেকশনকে কি ধরছি, পজিটিভ ধরছি, এবং নিচের ডিরেকশনকে নেগেটিভ ধরছি। আমার জি কাজ করতেছে কোন বরাবর, নিচের দিকে, বা যে এক্সিলারেশনটা সেটা কাজ করছে নিচের দিকে, এজন্য আমার এ ওয়াই এর জায়গায় মাইনাস জি বসছে। তাহলে আমার ফর্মুলা কি হয়ে গেছে, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই এর ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা মাইনাস জিটি। তো এটাতে কোনো জিজ্ঞাসা বা সমস্যা আছে কিনা? তারপর কি, এখন আমি সরণ নিয়ে কাজ করব। যদি ধরো যে পি পয়েন্ট ধরছিলাম এটাকে এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে এখন আমি উলম্ব দূরত্ব বা উলম্ব উচ্চতা নিয়ে কথা বলবো। তাহলে এস ইকুয়ালস টু ফর্মুলা কি, এখনো কি ঘোলা? হ্যালো, তো একটু তো প্রবলেম করলে তো সমস্যা। দেখো তো এখন ঠিক আছে কিনা? ঠিক আছে। এই জন্যই টিচাররা স্লাইড টাইড দিয়ে পড়ায়, পড়াইলে স্লাইড দিয়ে পড়াইলে সুবিধা, একদম পরিষ্কার থাকে। আচ্ছা, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সেম ফর্মুলা, কিন্তু এখানে আমি আজকে কি ওয়াই এক্সিস বরাবর। সো ওয়াই, এখন দেখো আমি যখন পি পয়েন্টটা ধরছিলাম পি এক্স কমা ওয়াই, ওয়াইটা কি ছিল, নিচ থেকে উপরের দিকে উচ্চতা না, ঠিক আছে? তো যেহেতু নিচ থেকে উপরের দিকে, এর মানে কি ওয়াই এর ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে বাড়তেছে। মনে রাখবা উচ্চতা কি, উচ্চতা হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? উচ্চতা সরণ এগুলো কি একটা ভেক্টর রাশি, তাদের দিক কোন দিকে হয়, দিক হচ্ছে সেই দিকে যেই দিকে তাদের পরিমাণটা বাড়ে। বুঝতে পারতেছি? দেখো যখন তুমি কোনো একটা ফুটবলকে লাথি মারলা, ঠিক আছে, তাহলে সেটা কি যত তোমার আহ মানে তুমি যত ডানে যাবা তত কি উপরের দিকে উঠতেছে না, বা যত সময় বাড়বে তত কি উপরের দিকে উঠতেছে। তো যখন যত তাদের উপরের দিকে উঠবে, মানে কি ওদের ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে। বুঝতে পারতেছি? তাহলে ওয়াই এর ডিরেকশন উপরের দিকে, ইউ ওয়াই তার ডিরেকশন উপরের দিকে, কিন্তু এ ওয়াই এর ডিরেকশন বা যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সেটা ডিরেকশন নিচের দিকে। তাহলে হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই এর ফর্মুলা আমার কি দাঁড়ায়, ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তো এটা আমার ওয়াই এর ফর্মুলা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে আমি ফর্মুলাগুলো পেলাম। লাস্ট অফ অল, মানে মেইনলি আমার যে যে ফর্মুলাগুলো দরকার সেগুলো আমি পেয়ে গেছি। কি কি, একটা হচ্ছে ইউএক্স ইউআই, একটা হচ্ছে ভিএক্স ভিওয়াই, আর একটা হচ্ছে এক্স আর ওয়াই, মানে যে কোনো পজিশনে আমার ইয়েটা মানে হচ্ছে তার দূরত্বটা, সেটা এই তিনটা ফর্মুলা পাইছি। এখন দেখো আমার যে প্রতিটা ফর্মুলায় যা যা আছে সেগুলো কিন্তু কিসের উপর ডিপেন্ড করতেছে, সময়ের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ আমি যদি সময়টা জানি বা সময়টা কোনোভাবে বের করতে পারি, বা তোমাকে যদি আমি বলি যে নিক্ষেপ করার এত সময় পরে কি হবে, তাইলেই কিন্তু আমি বাকি জিনিসগুলো বা এই জিনিসগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এগুলো নিয়ে নর্মাল ম্যাথ থাকে। আমি একটু, হ্যাঁ বলো। না, তোমাকে সময় লাগবেই। যখনই অতিক্রান্ত দূরত্ব যাবে তোমার সময় লাগবে, কারণ সময় এক্স এর ফর্মুলা কি, এক্স এর ফর্মুলা হচ্ছে ইউ কজ আলফা টি, আর ওয়াই এর ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, সো এখানে দেখো দুইটাতেই কিন্তু একটা টি এর এফেক্ট পড়তেছে, টি লাগবেই। ওকে, আর আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, এটা একটু বলে নেই। যেমন ধরো আমরা যখন পি পয়েন্টে ছিলাম, পি পয়েন্টে ধরে নিয়েছিলাম যে ধরো এটা হচ্ছে আমার ভি, ভি এর দুইটা অংশ, একটা হচ্ছে ভি এক্স আর একটা ছিল কি ভি ওয়াই, তাই তো? এটা আমরা ধরে নিয়েছিলাম। এখন এর মধ্যে দেখো এই ভি এর কি, ভি এক্স আর ভি ওয়াই, একটা হচ্ছে উলম্ব আর একটা অনুভূমিক উপাংশ। তাহলে আমরা ভি ইকুয়ালস টু কি বলতে পারি, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো আমরা কিন্তু কি ভি এক্স কে আলাদাভাবে যদি বের করি, ভি এক্স হচ্ছে কি ফর্মুলা ইউ কজ আলফা, Vx টা ux এরই সমান, আর Vy এর ফর্মুলা কি u sin আলফা বা v নট sin আলফা মাইনাস জিটি। এই ফর্মুলাগুলো ইউজ করে আলাদা আলাদা ভাবে আমরা vx আর vy বের করে তারপরে তাদের কি করব, স্কোয়ার করে যদি বসাই তাহলে v পেয়ে যাব। ওকে, তো এইগুলো জিনিসগুলো চাই, এই জিনিস, হ্যাঁ বলো। হুম হুম, বলো বলো। 2 v নট স্কোয়ার ইন্টু, ও আচ্ছা আচ্ছা, ওইটা আলাদা, ওইটা আমি বলবো, ওইটা বলবো, বুঝতে পারছি কোনটার কথা বলছো, বলবো। ওকে, তো এই পর্যন্ত আমাদের গেল। তো এই পর্যন্ত সূত্রগুলো নিয়ে আমি একটা ম্যাথ দেখাতে যাচ্ছি, একটু এটা দেখে নিই তারপরে আমরা যাব সামনে। তাহলে এই পর্যন্ত যা যা দেখলাম তা নিয়ে যদি একটা ম্যাথ দেখি, দেখো ধরো আমি তোমাকে বলি
আচ্ছা, লেখা ক্লিয়ার? ধরো আমি তোমাকে বললাম যে কোনো বস্তুকে বা কোনো ফুটবল, যেটা তোমার যেটা ইচ্ছা, যে কোনো বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে 30, খোলা আসতেছে, সবারই কি খোলা? আচ্ছা এখন দেখো তো। ওকে, তাহলে কোনো বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করার আম, নিক্ষেপ করলে আনুভূমিক বরাবর 2 মিটার দূরে বস্তুটির উচ্চতা, 1 নাম্বার হচ্ছে উচ্চতা, 2 নাম্বার হচ্ছে আহ, বেগ, 2 নাম্বার বেগ, এই দুইটা নির্ণয় করো। ওকে, তাহলে ম্যাথটা কি বলছি, কোনো বস্তুকে, একটা বস্তু, এটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। ওকে, এখন আমাকে বলছে আনুভূমিক বরাবর 2 মিটার দূরত্বে পরে বা দূরে বস্তুটির উচ্চতা এবং ভ্যালোসিটি নির্ণয় করো। তাই ধরো কি চাইছে আমার, এখানে কি চাইছে দেখলাম, উচ্চতা চাইছে, মানে 2 মিটার দূরে এই পজিশনে তার হাইটটা কত সেটা জানতে চাইছে। ওকে, তাহলে দেখো আমি কি বলছি প্রথমেই, যে যদি আমার উচ্চতা বা যে কোনো দূরত্ব বের করতে হয় আমার কি লাগবে, সময় লাগবে। কিন্তু এখানে তো সময়টা নাই, তার মানে কি সময়টাকে আমার বের করে নিতে হবে। তাহলে আমার ইউ এর মান হচ্ছে 10, এটা হচ্ছে আলফা। তাহলে আমার দেখো এখানে এক্স এর মান আছে। এক্স এর ফর্মুলা কি? এক্স এর ফর্মুলা হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। এখান থেকে কি টিটাকে আমি বের করতে পারি না? টি ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, এক্স বাই ইউ কজ আলফা। তাহলে যদি এক্স বাই ইউ কজ আলফা বসাই, এক্স এর মান হচ্ছে 2 আর ইউ এর মান হচ্ছে 10 ইন্টু কজ আলফার মান হচ্ছে কস 30 ডিগ্রি। তাহলে 2/cos 30 মান কত, √3/2, মানে 5√3। দেখো তো এটার মানটা কত আসে, টি ইজ ইকুয়াল টু, মেবি আবারও ঘোলা আসছে নাকি, নাকি এখন ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে টি ইকুয়ালস টু, বের করো তো এটা, 2/5√3 এত সেকেন্ড হবে আর কি। কেন টিটা বের করছি বুঝতে পারছি, কারণ কি আমার এখানে যখনই উচ্চতা লাগবে আমার এখানে টি এর প্রয়োজন আছে বা সময় প্রয়োজন আছে। তাহলে টি ইকুয়ালস টু 2/5√3, ক্যালকুলেট, হ্যাঁ কত, 231, ওকে, এত সেকেন্ড। আচ্ছা, তো এটা গেল আমাদের টি এর মান পাইলাম। এখন আমার হাইট লাগবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ফর্মুলা কি, ওয়াই ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে সবসময় মনে রাখবা, তোমার যদি সূত্র মুখস্থ না থাকে, যেমন আমি শুরুতে মুখস্থ রাখতে পারতাম না, ঠিক আছে, তখন আমি কি করতাম, আমি হচ্ছে ওই যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এভাবে চিন্তা করতাম, এবং এভাবে চিন্তা করাটাই যৌক্তিক। কেন? কারণ হচ্ছে সামনে গিয়ে আরো বেশ কিছু জিনিস দেখবা, যেখানে দেখবা যে ডিরেকশন বা এই ধরনের বেসিক ব্যাপার থেকে আসাটাই বেশি ভালো। ঠিক আছে, তো আমি দেখাবো যদি টাইম পাই আজকে। তাহলে আমরা কি জানি, এস ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, তাই তো? তাহলে ইউ মানে কি, এখানে আমার ওয়াই এক্সিস এর উপাংশ কাজ করবে, তাহলে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। মুখস্থ রাখার দরকার নেই, ওইভাবে চিন্তা করার ট্রাই করবা, আর মুখস্থ থাকতে পারলে তো ভালো কথা, সমস্যা নেই। তাহলে ইউ সাইন আলফা, ইউ এর মান হচ্ছে 10, সাইন 30 এর মান হচ্ছে 1/2, টি এর মান পাইছি 0.231 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান হচ্ছে 0.231 সেকেন্ড। এত মিটার হচ্ছে অ্যান্সার। তারপর যা আসে এখানে জাস্ট আমরা মানগুলো বসাই দিচ্ছি। তাহলে উচ্চতা কিন্তু পাওয়া গেছে, যে আমার আনুভূমিক বরাবর 2 মিটার পরে গেলে সে কত উচ্চতায় থাকবে, সেই হাইটটা আমরা পেয়ে গেছি, y ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, যেটা আসে ক্যালকুলেটরের মাধ্যমে। ওকে, এই পর্যন্ত তোলা হয়েছে। যদি এই পর্যন্ত তোলা হয়ে থাকে তাহলে আমি সামনের পেজে যাই। সেটা হচ্ছে যে বেগ, বেগ চাইছে আমার কাছে। এখন দেখো আমার কিন্তু এখানে বেগের বলে নাই যে আনুভূমিক উপাংশ নাকি উল্লম্ব উপাংশ, আলাদাভাবে কিছু চায় নাই। এর মানে আমাকে যে ভিটা সেটা বের করতে হবে, মানে √vx² প্লাস vy²। তাহলে vx এর ফর্মুলা আমরা কি জানি, vx হচ্ছে ux এর সমান, বা ইউ কজ আলফা, যেটা আসে হচ্ছে 10 ইন্টু
cos 30 মান √3/2 মানে 5√3। তাহলে vx টা পাইলাম। vy কি? vy হচ্ছে u sin alpha মাইনাস gt। তাহলে u sin alpha তো হচ্ছে 10 ইন্টু sin 30 মান হচ্ছে 1/2 মাইনাস 9.8 ইন্টু 0.231, সবগুলো মান বসাই দিলাম। তাহলে 5 মাইনাস 9.8 ইন্টু 0.231, দেখো তো এটার মানটা কত আসে, এত। এবং অবশ্যই কিন্তু একক দিবা, যখনই ভ্যালু বসাবা ব্র্যাকেটটা ক্লোজ করে এককটা দিয়ে নিবা, মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স মান অথবা মিটার পার সেকেন্ড, যেভাবে তুমি দাও। তাহলে এখান থেকে আমরা ভি ওয়াই এর মানটা পাইলাম, যাই আসে ক্যালকুলেটর দিবে। তাহলে আমার ভিটা কি হবে বা বেগটা কি হবে? বেগ হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। ভি এক্স বসাও, ভি ওয়াই বসাও, যোগ করো, স্কোয়ার করো, রুট করো, সরি স্কোয়ার করো, যোগ করো, রুট করো। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার 2 নাম্বারটা বেগ বের করা। আচ্ছা, আবারও কি ঘোলা আসতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা ভিএক্স ইউ কজ আলফা, আর কি আমার ওইখানে এক্সিলারেশনটা 0 থাকে এক্স অ্যাক্সিস বরাবর, সো হচ্ছে ওই যে এটিটা 0 হয়ে যায়, ইউ প্লাস এটি, ওই এটি পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর ভিওয়াইটাতে এটি পার্টটা থাকতেছে, মাইনাস জিটি হয়ে যায়। বুঝলাম না কি হলো, একজন একটা মেসেজ দিল, রিজয়েন করলেও ঠিক হচ্ছে না, তাইলে তোমার সাইডে, আচ্ছা সবারই কি ঘোলা আসতেছে? তাইলে একজনের মনে হয় নেটের প্রবলেম। বৃষ্টি হইলে এত সমস্যা করে। দেখো তো এখন ঠিক আছে কিনা, বা এখন কি ঘোলা বা ক্লিয়ার কিনা কিছু। হ্যাঁ, মেহেদি বারবার জয়েন করতেছে বাট হচ্ছে না। কি এখন ক্লিয়ার আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আছে। ওকে, তাইলে আমাদের এই পর্যন্ত গেল। নেক্সট আমরা চলে আসি হচ্ছে সর্বাধিক উচ্চতা। একটু সর্বাধিক উচ্চতা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো, আর দেখি এটার কোন একটা ম্যাথ করতে পারি কিনা। তো সর্বাধিক উচ্চতার ব্যাপারটা কি, দেখো আমি যখন কোন একটা বস্তুকে যেভাবে নিক্ষেপ করলাম প্রাসের মাধ্যমে, তো সে যখন কি হচ্ছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা কি, যে এই পয়েন্টটা, যেটা যদি একটা পাহাড়ের মতো চিন্তা করি, পাহাড়ের চূড়া, সেটা হচ্ছে আমার সর্বাধিক উচ্চতা। অর্থাৎ এখানে আমার ওয়াই এর মানটা কি হয়, সর্বোচ্চ হয়, বা ওয়াই ম্যাক্স থাকে। এই ওয়াই ম্যাক্সটাকে আমরা হচ্ছে বা বইগুলোতে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেটাকে সর্বোচ্চ উচ্চতা বলে। ওকে, আচ্ছা এখন দেখো, এই যে আমার সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতায় গেলে বা তুমি চিন্তা করো নিজে যে সর্বোচ্চ উচ্চতা কেন তৈরি হয়। যেমন ধরো আমি এই যে কলমটা, এটাকে ধরো আমি, ধরো ওয়াই এক্সিস মানে হচ্ছে কি একদম উলম্ব বরাবর নিক্ষেপ করলাম, ঠিক আছে? তুমি নিজের হাতের কলমটাকেও নিক্ষেপ করে দেখতে পারো, দেখবা কি হয়, সে হচ্ছে একটা সার্টিন পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ উঠে, উঠার পর সে নিচে নেমে যায়। ওকে, কেন এরকমটা হয়, কারণ কি, সর্বোচ্চ উচ্চতায় উঠার পর তার আর কোনো ভ্যালোসিটি থাকে না, তারপর সে নিচে নেমে চলে আসে। ওকে, তো এখানে বুঝো, এখানে কেন সে সর্বোচ্চ উচ্চতার পর আর উঠতে পারে নাই, কারণ কি, তার যে উলম্ব বরাবর যে ভিওয়াই বা ভ্যালোসিটির যে ভিওয়াই উপাংশ, সেটা 0 হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতেছে কিনা? কেন সে আর উপরে উঠতেছে না, যদি আমি বলি যে এরপরে কেন সে আর উপরে উঠতেছে না, কেন উঠতেছে না, কারণ হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতায় ভ্যালোসিটির যে উলম্ব উপাংশ সেটা 0 হয়ে গেছে বা শূন্য হয়ে গেছে। এরপরে কি, এরপরে সে হচ্ছে নিচের দিকে নামা শুরু করে। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এর মানে যে সর্বাধিক যে উচ্চতা পয়েন্টটা, সেখানে আমার ভিওয়াইটা কি থাকবে, শূন্য থাকবে। তাহলে আমরা কি জানি, ভি এর ফর্মুলা কি, ভি এর ফর্মুলা হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তো যদি ভিওয়াই 0 হয় তাহলে ভিটা কি, কেবল ভি এক্স থাকবে না? এটাতে কোনো জিজ্ঞাসা আছে কিনা? নাই, ওকে। তাহলে ভিটা কেবল কি থাকবে, ভিএক্স থাকবে। আচ্ছা, এটা আমরা পরে একটু ইউজ করব, পরের জন্য রেখে দিলাম। ভিওয়াই, ভিওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আসি, আমরা ভিওয়াই এর ফর্মুলা কি জানি, ভিওয়াই এর ফর্মুলা জানি হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। সো আমি ইকুয়ালস টু কি 0, এখান থেকে টি পাই কত, টি পাই হচ্ছে
ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ওকে, এটা যেহেতু করানো হয়েছে জাস্ট বলে দিই মুখে মুখে যে আসলে এখানে তাহলে টি ইকুয়ালস টু যেহেতু ইউ সাইন আলফা বাই টি, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমার সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তো সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা কি? সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ওকে, এটা গেল আমার টি এর মান। টি এর মান পাইলাম। এখন দেখো আমার এইচ আর ওয়াই তো একই কথা এখানে, রাইট? এইচ আর ওয়াইটা কি একই তো কথা, জাস্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম উচ্চতায়। তাহলে ওয়াই এর ফর্মুলা কি পাইলাম, বা ওয়াই এর ফর্মুলা কি পেয়েছিলাম? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তো এই জায়গায় ওয়াই যদি আমার ওয়াই ম্যাক্স মানে এইচ হয়, তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা কত হবে? টি এর মান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, যেটা আমরা কিন্তু আগের পেজেই পাইছিলাম। ওকে, যদি আমি পুরোটাকে ক্যালকুলেশন করি, তাহলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি। এটাই কি আমার সর্বাধিক উচ্চতার ফর্মুলা। আমি কি করলাম আগের থেকে, যে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়টা সেটাই তো এখানে আমার টি হয়ে গেছে। কেন? কারণ কি আমি এখন ওয়াই এর জায়গায় ওয়াই ম্যাক্স, সেটাতে উঠতে সময় হচ্ছে টি ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই জি। এটা যদি বসায় দিই তাহলে আমি এইচ এর ফর্মুলা পাই হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি। এখন ধরো তুমি যদি বলো যে আমার তো উচ্চতা বের করতে সময় প্রয়োজন হচ্ছে, কিন্তু এটা কি, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। ওকে, এবং এখানে কিন্তু সময় আমরা বসাইছি, বসাই কিন্তু এই ফর্মুলা পাইছি। সো আমরা চাইলে সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারি, অথবা আলাদাভাবে টি বের করে বসায়ও করতে পারি, যেটা তোমার ইচ্ছা, কিন্তু প্রেফারেবল কি এই ফর্মুলা বসায়া করাটা। আচ্ছা, এইটা একটা গেল। এটা আমার মেইন না, কনসার্ন না। আমি এখন একটা জিনিস করাবো, সেটা হচ্ছে এটা একবার 2017 সালে বোর্ড এক্সামে আসছিল, যে সর্বাধিক উচ্চতায় বস্তুর বা কোনো বস্তুর গতিশক্তির ও বিভব শক্তির অনুপাত কত? ওকে, তো এই জিনিসটা আমরা একটু দেখতে যাচ্ছি, যে সর্বাধিক উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত। যদি ধরো সর্বাধিক উচ্চতার পয়েন্টের কথা আমি চিন্তা করি, ওই পয়েন্টে গতিশক্তির ফর্মুলা কি? ই কে ইজ ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। ওকে, এখানে আমার এম লাগতেছে, মানে হচ্ছে ধরো আমার যে বস্তুটা আছে তার ভরটা হচ্ছে এম। ওকে, এবং আমরা কিন্তু দেখছি যে আমার যখন সর্বাধিক উচ্চতায় থাকে, যদি এই জায়গাটা একটু খেয়াল করি, যে ভিটা কি হয়ে যায়? ভি এক্স এর সমান হয়, তাই তো? কি দেখছিলাম না আমরা? কি কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? ঠিক আছে, তাহলে এই জায়গায় চাইলে আমি ভি এর জায়গায় ভি এক্স বসায় দিতে পারি। যদি আমি ভি এক্স বসাই, ভি এক্স এর ফর্মুলা কি? ইউ কজ আলফা তার হোল স্কোয়ার। ওকে, ভি এক্স এর ফর্মুলা ইউ কজ আলফা। তাহলে আমি ই কে পেয়ে গেছি, ই কে হচ্ছে, বা গতিশক্তিটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। কি এতটুকু বোঝা গেছে? হ্যাঁ বলো। না, আমি তো ওই সময় বললাম, দেখো, যখন তুমি কোনো কিছুকে সর্বাধিক উচ্চতায় চিন্তা করতেছো, শেষ এটা তার সর্বাধিক উচ্চতা কেন? কারণ হচ্ছে এরপরে সে নিচে নামা শুরু করছে। কেন সে নিচে নামা শুরু করছে? কারণ তার ভ্যালোসিটির যে উলম্ব উপাংশ ছিল সেটা নাই। বুঝতে পারছি? যেমন তুমি ধরো তোমার হাতে যে কলমটা আছে, এটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করো, উপরের দিকে নিক্ষেপ করো, একটা সময় গিয়ে কি সে উপর থেকে, বা একটা সময়ে সে উপরে সর্বাধিক উচ্চতায় উঠবে, উঠার পরে কি সে আবার নিচে নামা শুরু করবে। কেন নিচে নামা শুরু করবে? কারণ সর্বাধিক উচ্চতায় তার ভ্যালোসিটিটা জিরো হয়ে গেছে। এমন কথা হচ্ছে ওর কিন্তু টোটাল ভ্যালোসিটি জিরো না, সে নিচে নামা শুরু করছে কেন? কারণ হচ্ছে তার ভ্যালোসিটির যে উলম্ব উপাংশ সেটা শূন্য হয়ে গেছে এই পয়েন্টে। ব্যাপারটা বুঝছি? তো যদি ভি ওয়াইটা জিরো হয়ে যায়, আমার ভিটা তাহলে কি থাকে? ভি এর ফর্মুলা কি? ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। ভি ওয়াই তো জিরো সর্বাধিক উচ্চতার জন্য, জাস্ট সর্বাধিক উচ্চতার জন্য, তাহলে ভি ওয়াই জিরো। তাহলে ভি এক্স এর স্কোয়ারটা মানে তাহলে ভিটা কি থাকবে?
ভিটা থাকলে কেবল ভিএক্স থাকবে। ব্যাপারটা বুঝতেছি কিনা বা বুঝতে পারছি কিনা? আচ্ছা, হাজারটা শেষ হোক। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম? হ্যাঁ, আচ্ছা, কি বেগ পরিবর্তনের জন্য বল প্রয়োগ করতে হয়, যেহেতু এখানে কি বললো, আচ্ছা দাঁড়াও, যেহেতু এখানে একবার বল প্রয়োগ করার পর আর বল প্রয়োগ করা হয় নাই, তাই বেগ পরিবর্তন হয় নাই, তাই ত্বরণ থাকে না, এটা হবে। কোনটার জন্য বলতেছো? মানে এক্স এক্সিস বরাবর যে ত্বরণ থাকে না? আচ্ছা, এক্স এক্সিস বরাবর ত্বরণ না থাকার মেইন কারণ মানে আমরা ফিজিক্স ব্যাপারটা কিন্তু এরকম না যে আমার এটা হচ্ছে না বা এটা আমার সূত্রে আসছে না তাই এটা হবে না। ফিজিক্স ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমার হচ্ছে, সো তাইলে এখানে কি হইতে পারে? ওকে, ব্যাপারটা বুঝতে পারছি। তো জিনিসটা হচ্ছে দেখা গেছে যখন তুমি কোনো একটা লাথি মারো বা কোনো কিছুকে যখন তুমি বেগ দিচ্ছ দ্বিমাত্রিক বরাবর, তার কি থাকতেছে না, এই বরাবর কোনো ত্বরণ থাকতেছে না। এজন্য আমরা হচ্ছে তখন বলি যে এটা জিরো। নট লাইক আমি এ এক্স জিরো ধরছি বলে ফুটবলে লাথি মারলে এ এক্স জিরো হবে, এরকম না কিন্তু। বুঝতে পারছি? আচ্ছা, আহ ওকে, তাহলে আমরা ই কে পাইলাম। আমার তো ই কে, এখন আমার ইপিও লাগবে। ইপি এর ফর্মুলা কি? এমজিএইচ। যেহেতু সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতায় তার হাইটটা কত, হাইট তো হবে কি সর্বাধিক উচ্চতা মানে এইচ এরই সমান, এবং হচ্ছে এমজিএইচ। এম এর মান তো এম, জি এর মান জি, এইচ এর মানটা কি? এইচ এর মানটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, যেটা আমরা কিছুক্ষণ আগে পাইলাম। জি, জি কে কাটলো, তাহলে আমরা এটা কি থাকে, এটা থাকে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এটা আমি ওই পেজে একটু সুন্দর করে তুলি। তাহলে ই কেটা তোরা হয়েছে, আশা করি ই কে কত পেলাম, হাফ এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আর ইপিটা তোলা হয়েছে, ইপিটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো যদি আমি এখন বলি গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত, অনুপাতটা কি হবে? আমার হাফ এম ইউ স্কোয়ার কাটা যাবে, থাকে হচ্ছে কজ স্কোয়ার আলফা ইস্টু সাইন স্কোয়ার আলফা। ওকে, এটা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, তো এটা সূত্র আকারে মনে রাখতে পারো। আসলে বোর্ডের কোয়েশ্চেনটা ছিল এরকম যে হচ্ছে যে তুমি মেবি কোনো একটা ভ্যালোসিটি দেওয়া ছিল আর হচ্ছে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল। ওকে, তাইলে ওদের গতিশক্তি বিভব শক্তির অনুপাতটা কি হবে? ঠিক আছে, তাহলে তোমার জাস্ট কিন্তু অ্যাঙ্গেলটাই লাগতেছে, এখানে কিন্তু ভ্যালোসিটি বা হচ্ছে বস্তুর যে ভর সেটা কিন্তু কোনো গুরুত্ব বহন করতেছে না। তাইলে হচ্ছে যেটাই আসবে সেটার কজ স্কোয়ার আলফা ইস টু সাইন স্কোয়ার আলফা। এটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো। তাহলে আমরা এইচ পাইলাম। এখন আমরা চলে আসি হচ্ছে ওইভাবে চিন্তা করলে হ্যাঁ কট স্কোয়ার আলফা বলতে পারো, হ্যাঁ হবে বলা যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে ধরো আমরা কি করলাম, বস্তুটাকে নিক্ষেপ করলাম, সে ঘুইরা ফিরা একটা গতিশীল পথে গিয়ে বা দ্বিমাত্রিক গতির পথে গিয়ে তারপর সে কি তোমার আবার ভূমিতে ফিরে আসলো। একটা ফুটবলের রাখতে দিলে সে আবার ভূমিতে ফিরে আসে। তো চিন্তা করো, যদি তুমি ইউ ভ্যালোসিটিতে আলফা কোণে নিক্ষেপ করো, একটা সময় সে যখন কি মাটিতে ফিরে আসতেছে, ওকে, যখন সে মাটিতে ফিরে আসলো, তার উলম্ব বরাবর, মানে যদি আমি এটাকে ধরো পি পয়েন্ট চিন্তা করি, পি পয়েন্টের উলম্ব বরাবর উচ্চতা কত? পি পয়েন্টের উলম্ব বরাবর উচ্চতা কত যদি আমি বলি? বুঝতে পারছি ব্যাপারটা? মানে উলম্ব বরাবর উচ্চতা আছে এর কোনো? জিরো। ঠিক আছে, মানে এক্স কমা জিরো হবে আর কি, যদি আমি পয়েন্ট হিসেবে কথা বলি। তাহলে এই জায়গায় বা পি পয়েন্টের জন্য আমার ওয়াই ইকোয়াস টু কত আসছে? জিরো আসতেছে। ওয়াই এর ফর্মুলা কি? ওয়াই এর ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। যেখানে আমার টিটা কি, টিটা দেখো তার এখান থেকে এই জায়গায় আসার সময় না, এই জায়গা থেকে এই জায়গায় আসার সময়, যেখানে আমরা এখানে এই টিটাকে বলবো হচ্ছে উড্ডয়ন কাল। ঠিক আছে, তো উড্ডয়ন কালের ক্ষেত্রে আমরা হচ্ছে টিটাকে বড় টি হিসেবে প্রকাশ করি। উড্ডয়ন কাল মানে যতক্ষণ সে আসমানে ছিল আর কি। ওকে, তাহলে এই টি এর জায়গায় যদি আমরা বড় টি বসায় দিই, তাহলে জিরো ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ক্যাপিটাল টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ওই সাইডে গেলে টি টি কাটা যাবে, তারপর হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার টি এর ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো খেয়াল করো আমাদের যেটা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় ছিল,
কি ছিল সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সেটা কি ছিল ইউ সাইন আলফা বাই জি। আর যেটা হচ্ছে উড্ডয়নকাল সেটা হচ্ছে 2u sin আলফা বাই জি। মানে আমি কি বলতে পারি যে সর্বাধিক উচ্চতার আগে সে হচ্ছে বা তার অতিক্রান্ত সময় কি u sin আলফা বাই জি, এবং সর্বাধিক উচ্চতায় পরে অতিক্রান্ত সময় হচ্ছে u sin আলফা বাই জি। মানে হচ্ছে দুইটা সমান ভাগে সময়টা অতিবাহিত হয়। উঠতে যে সময় নেয় নামতেও সেই সময়ই নেয়। ব্যাপারটা বুঝতে পারতেছি সবাই? উঠতে যে সময় নেয় নামতেও কি করে সেম সময়ই নেয়। এটা গেল আমাদের উড্ডয়নকাল। এখন একটা জিনিস বুঝো, যদি আমি এই বরাবর ধরি হচ্ছে পাল্লা বা আনুভূমিক পাল্লা, এই বরাবর কি ধরলাম আনুভূমিক পাল্লা, তো দেখো এই যে আমার আনুভূমিক পাল্লা সেটা কোন এক্সিস বরাবর আছে? হুম, এক্স এক্সিস বরাবর। ওকে, এক্স এক্সিস বরাবর আমার বেগের উপাংশ কি ইউ কজ আলফা। তাহলে আমি কি বলতে পারি আর ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা টি। যেহেতু ওই বরাবর আমার কোনো ত্বরণ নাই, সো আমি ত্বরণ বসাইলাম না। যেহেতু দেখো আমার আনুভূমিক পাল্লাটার ক্ষেত্রে কি টোটাল সময়টা কাউন্ট হচ্ছে, সো আমি টি এর জায়গায় কি ক্যাপিটাল টি বসাইতে পারি না? যদি বসাই তাহলে কি বলতে পারি ইউ কজ আলফা ইন্টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখন ইউ ইউ একসাথে কাজ করলে হয়ে যায় কি 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে কি আনুভূমিক পাল্লার ফর্মুলা। ফর্মুলাটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি। এটা মানে মনে রাখবা যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা যেটা আমরা সামনে দেখবো, একদম প্রুফ সহই দেখবো, সমস্যা নেই। কিন্তু এটা আপাতত জানি নেই আমরা, বা ধরে নেই যে 2 সাইন আলফা ইকুয়ালস টু বা 2 সরি সাইন 2 থিটা ইকুয়ালস টু কি 2 সাইন থিটা কস থিটা, বা 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে আমি এই যে 2 সাইন আলফা কজ আলফা এটাকে কি বলতে পারি ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, বলা যায় কিনা? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আনুভূমিক পাল্লার ফর্মুলা। সেম ভাবে এখানে কিন্তু আমার সময়ের প্রয়োজন হচ্ছে না, তুমি বলতে পারো, কিন্তু আসলে কিন্তু আমরা সময়টা বসায় নিয়েছি। ওকে, এটাকে আমরা বলেছি আনুভূমিক পাল্লা। তো মেইনলি আসলে আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতা এগুলোর ম্যাথগুলো আসে। আচ্ছা, তো আমি হচ্ছে জাস্ট একটা ম্যাথ করাই। ওকে, তো তোমাদের 5 দিন যে ম্যাথটা করাতে যাচ্ছিলাম সেটা প্রশ্নগুলোর জন্য পরে আমি কন্টিনিউ করতে পারিনি, সেটা একটু করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে কোনো ক্লাসের উড্ডয়নকাল টি ধরো দেয়া আছে 2.041 সেকেন্ড। ওকে, আর ওই প্রাসের আমি বলছিলাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তো সর্বোচ্চ উচ্চতা থাকলে উড্ডয়নকাল আর সর্বোচ্চ উচ্চতা দিয়ে সলভ করাটা যাবে না বা সম্ভব না আর কি। ঠিক আছে, তো এই জন্য আমরা কী করবো, মানে প্রশ্নটার মধ্যে ওই ভুলটাই ছিল, আমি সর্বোচ্চ উচ্চতা দিয়ে দিয়েছিলাম, তো এটা দিয়ে সম্ভব না আর কি সলভ করা। তো ওই প্রাসের উড্ডয়নকাল দেয়া আছে, আরেকটা দেওয়া আছে হচ্ছে সর্বাধিক, ওইটা দেওয়া আছে হচ্ছে পাল্লা বা আনুভূমিক পাল্লা আমরা যাকে বলি আর, সেই আর এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, তো আর এর মানটা হচ্ছে 35.35 এত মিটার। তাইলে আমার প্রশ্ন হচ্ছে কত বেগে নিক্ষেপ করা হয়েছে আর যে কোণে নিক্ষেপ করা হয়েছে সেটার মান কত। তো আমরা কি করবো, আগে ওদের ফর্মুলাগুলো একটু দেখি। তো ফর্মুলাগুলো কি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, অথবা এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা কি বলতে পারি 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমার আনুভূমিক পাল্লার ফর্মুলা। আর উড্ডয়নকালের ফর্মুলা কি, উড্ডয়নকালের ফর্মুলা হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তো দেখো আমার আর তাহলে আর এর মান দেওয়া আছে হচ্ছে 35.35 এবং টি এর মান দেওয়া হচ্ছে 2.041 এত সেকেন্ড। তো এই জায়গায় আমার আছে হচ্ছে ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, আর এখানে আছে শুধু ইউ। তো আমি চাইছি দুটো সমাধান করতে। তো এই দুটো সমাধান অনেকভাবে চাইলে করা যায়, তুমি যেভাবে করতে চাও। যা এখানে মেইন আমরা যে কাজটা করবো, চাইলে অনুপাত ইউজ করতে পারি। তো অনুপাত ইউজ করলে বা ধরো ভাগ করলে আমার কিন্তু ইউ স্কোয়ার কাটাকাটি যাচ্ছে না, কারণ ইউ স্কোয়ার বা ইউ তারা পরস্পর কাটতে পারতেছে না। তো আমরা যে কাজটা করবো, আমরা এখানে এই যে এই সমীকরণটাকে স্কোয়ার করবো সুবিধার জন্য। যদি স্কোয়ার করি তাহলে কি আসে 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার
ইজ ইকুয়াল টু হচ্ছে কত আসে, এটা 2.041, তার স্কোয়ার আসে হচ্ছে 4.165 এরকমই আসে, অথবা 4.17 বলতে পারি এত, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এটাকে ধরো আমরা 1 নাম্বার, উপরের এই সমীকরণটাকে 1 নাম্বার দিলাম, আর নিচের সমীকরণটাকে দিও 2 নাম্বার। কেন করতেছি এরকম, কারণ আমরা সমাধানের জন্য ইউজ করে কাটতে যাচ্ছি। তো এটার থেকে টেকনিক এটাই যে যদি আমার এরকম আনুভূমিক পাল্লার সময় দেওয়া থাকে, সময়টাকে আমরা স্কোয়ার করে নেব। তাহলে আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে কি থাকে, থাকে হচ্ছে 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি, 2 আছে হচ্ছে 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 35.35 ডিভাইডেড বাই 4.165। ওকে, সো ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, 2 এখানে 2কে কাটবে, জি হচ্ছে একটা জিকে কাটবে, এবং সাইন্স থিটা হচ্ছে একটা স্কোয়ারকে কেটে ফেলবে। তাহলে আমার এখানে কী কী থাকতেছে হচ্ছে, যদি একটু সিম্পল করি তাহলে আসে হচ্ছে এটা কস থিটা বাই সাইন থিটা, মানে হচ্ছে কট থিটা, জিটা উপরে উঠবে, তাহলে হচ্ছে জি কট থিটা ডিভাইডেড বাই 2, আর ইকুয়ালস টু আসে 35.35 ডিভাইডেড বাই 4.165। তো এটা আসে হচ্ছে 8.487। ওকে, তো এখান থেকে আমরা কট থিটা বা থিটাটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কট থিটাটা কত থাকে, কট থিটা থাকে হচ্ছে ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 ইকুয়ালস টু হচ্ছে 1.73। তাইলে এটাকে যদি কট ইনভার্স করি আর কি আমরা, তাহলে 1 ডিভাইডেড বাই অ্যান্সার হচ্ছে এত, শিফট tan ইনভার্স আনসার, তাহলে আমার থিটাটা আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 29.99, বা যেটাকে আমরা চাইলে 30 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে। এবং থিটা যদি 30 ডিগ্রি হয়, এটাকে আমরা যদি এই ইকুয়েশন অথবা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি ইউটাও পেয়ে যাবো। সো আমার ইউটা কত আসে, যদি এখানে বসাই 2u সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু 2.041, এখান থেকে ইউটা পাওয়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমার এই ম্যাথটা করানোর একটাই উদ্দেশ্য ছিল যে যদি কখনো তোমার আনুভূমিক পাল্লার সময় দেওয়া থাকে, আমার সমাধানের জন্য কী করতে হবে, সময়টাকে স্কোয়ার করে তারপরে যদি ভাগ করি, ম্যাথটা ইজি এবং সংক্ষেপে হয়ে যায়। আচ্ছা, আরেকটা শর্ট টেকনিক করানোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে এটা একটা ফেমাস একটা এমসিকিউ, মানে এমসিকিউতে আসে এটা প্রচুর, সেটা হলো কোনো প্রাসের সর্বাধিক উচ্চতা ও পাল্লা সমান হলে কত কোণে নিক্ষেপ করা হয়েছে, মানে থিটাটা কত, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখি, সর্বাধিক উচ্চতা এইচ এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, আর পাল্লার ফর্মুলা হচ্ছে কি 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। তো আমাকে কী বলছে, এই দুইটা পরস্পর সমান, মানে হচ্ছে এইচ হচ্ছে আর এর সমান যদি হয়, তাইলে আমার থিটার মানটা কত, তাইলে আমি মান বসাই ইউ স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই 2g ইকুয়ালস টু 2u স্কোয়ার সাইন থিটা, সরি এটা সাইন স্কোয়ার থিটা হবে, সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি, জি জি কাটা, ইউ স্কোয়ার কাটা, সাইন থিটা একটা এই স্কোয়ারের থিটার সমান, মানে কাটা গেল। তো আমার এখানে আসে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2, মানে হচ্ছে 4, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী আসতেছে 4, তাহলে আমার থিটা ইকুয়ালস টু কী আসতেছে ট্যান ইনভার্স 4, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 75.96 ডিগ্রি, অথবা আমরা চাইলে 76 ডিগ্রি সমান বলতে পারি। ওকে, তাহলে এর মানে থিটা যদি তোমার 76 ডিগ্রি হয়, দেখো এখানে কিন্তু আমার ইউ স্কোয়ার কাটা যাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু এই যে সর্বাধিক উচ্চতার পাল্লা সমান হওয়াটা, এটা কিন্তু নিক্ষেপণ বেগের উপর নির্ভর করতেছে না, এটা জাস্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। যদি আমার 76 ডিগ্রি অথবা 75.96 ডিগ্রিতে আমি নিক্ষেপ করি, তাহলে সর্বাধিক উচ্চতা আর পাল্লাটা সমান হবে। এই দুটোই করানোর উদ্দেশ্য ছিল, যাই হোক আমি এটা অ্যাড করে দেবো ক্লাসের ভিডিওর সাথে। ধন্যবাদ সবাই।